আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সকাল 10টা থেকে শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা, তবে মূল অনুষ্ঠান শুরু হবে বেলা 2টায়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াতে ইসলাম। সমাবেশে প্রায় 10 লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছেন দলের নেতারা। এই লক্ষ্যে নেতাকর্মীদের আনতে 4 জোড়া বিশেষ ট্রেনও ভাড়া করেছে দলটি। শুক্রবার রাতেই সমাবেশ স্থলে জড়ো হন অনেকেই। রাজধানীর বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জাতীয় সমাবেশে আসা জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন এবং এই সমাবেশ ঘিরে তাদের প্রত্যাশা কি? তানি জানেন যে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে জামাত ইসলামী। এই লক্ষ্যে কিন্তু তাদের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং ভোর থেকে কিন্তু নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মিছিল নিয়ে রওনা হয়েছেন। এবং আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তে দেখছেন অসংখ্য মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। যদিও আগে থেকেই জামাতে ইসলামী জানিয়েছে যে প্রায় 10 লাখ লোকের সমাগম ঘটাবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তাদের কর্ম সম্পাদন হয়েছে। আমরা দেখেছি ভোর থেকেই ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু এই মহাসমাবেশে যাচ্ছেন। যদিও 7 দফা দাবি নিয়ে তারা কিন্তু এই মহাসমাবেশ করছেন এবং জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হয় সেই লক্ষ্যেই তাদের এই দফাগুলো, এমনটি তারা জানিয়েছেন, যেখানে রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ এরকম 7টি দফা তারা দিয়েছেন। এবং আজকের এই সমাবেশ থেকে তাদের এই দফাগুলো তারা ঘোষণা করবেন এবং এ লক্ষ্যেই কিন্তু তাদের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হয় এভাবে তারা কাজ করবেন। এই সমাবেশে কিন্তু সভাপতিত্ব করবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই সমাবেশের পরেই আসলে তাদের নির্বাচনী যে দিক নির্দেশনা সেগুলো এবং সেটি বাস্তবায়নে তারা কাজ করবেন, এমনটি তারা জানিয়েছেন। এবং জামাত ইসলামের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এই আজকের মহাসমাবেশ ঘিরে উচ্ছ্বসিত এবং তারা আশাবাদ ব্যক্ত করছেন যে তাদের যে মতাদর্শের এবং তাদের যে পছন্দের স্বপ্নের বাংলাদেশ গড়ার সেই প্রত্যয় তারা এগিয়ে যাচ্ছেন, এমনটি তারা কিন্তু বলেছেন। আপনারা দেখছেন কিন্তু বিভিন্ন স্লোগানে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তাদের দলের পক্ষে এবং একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এই প্রত্যাশায় কিন্তু তারা বলেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং যেহেতু এই প্রথম আসলে এরকম একটি মহাসমাবেশ তারা করতে পারছেন, এই বিষয়টি নিয়ে তারা আসলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে মূল আনুষ্ঠানিকতা কিন্তু দুপুর 2টায় শুরু হবে, যদিও সকাল 10টা থেকেই আনুষ্ঠানিকতা শুরু করার কথা রয়েছে। আমরা জেনেছি যে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল 10টায় শুরু হবে আসলে আনুষ্ঠানিকতা এবং এরপর হামদ নাত পরিবেশন করা হবে। যদিও দুপুর 2টা থেকে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিবেন বা আমরা কিন্তু এমনটি জেনেছি। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই তানি সমাবেশ স্থল থেকে আসলে সেখানকার সর্বশেষ যে অবস্থা আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সমাবেশ ঘিরে যে আপডেট। তানি, ধন্যবাদ আপনাকে। ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে 218টি গাড়ি নিয়ে রওনা হয়েছে জামায়াতে ইসলামের নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা। সকালে জেলার মালিরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারের নেতৃত্বে এই গাড়ি বহরের যাত্রা শুরু করে। নড়াইল জেলা থেকে প্রায় 15,000 নেতাকর্মী দলটির জাতীয় সমাবেশে যোগ দেবে বলে জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি আজ কক্সবাজারে জুলাই পদযাত্রা করবে। কক্সবাজার বাস টার্মিনাল থেকে সকাল 10:30টায় এই পদযাত্রা শুরু করবে এবং পাবলিক লাইব্রেরি মাঠে জনসমাবেশ করবে। এরই মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতারা কক্সবাজার অবস্থান করছেন। আর জুলাই যোদ্ধাদের বরণে সমুদ্র শহর কক্সবাজারের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব SM সুজাউদ্দিন।
গোপালগঞ্জে আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও যাচ্ছেন ক্রেতারা। চলাচল শুরু করেছে গণপরিবহনও। এর আগে গত বুধবার এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। নরসিংদীর ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম বালুয়াঘাট বাজার সেতুটি এখন মৃত্যুর ফাঁদ। দিনের পর দিন সংস্কার না হওয়ায় এখন তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। দীর্ঘদিন সংস্কারের অভাবে নরসিংদীর নজরপুর, করিমপুর, আলোকবালি ও চর দিঘলদির চলাচলের একমাত্র সেতুটির রেলিং ভেঙে ধসে পড়ছে। পাটাতন ভেঙে অনেক জায়গায় এখন নড়বড়ে। অটো বা গাড়ি উঠলেই কাঁপতে শুরু করে পুরো সেতুটি। বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন ২ থেকে ৩ হাজার যানবাহন চলাচল করে এই পথে। সেতুটি ভেঙে গেলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা। ব্রিজটা গাড়ি চলাচল করলে অনেক ঝাঁকুনি হয়, কাঁপে। কোন সময় যে ভাঙ্গা পড়ে তা কোন ঠিক ঠিকানা নাই। হঠাৎ দুর্ঘটনা হতে পারে। প্রায় প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো দুর্ঘটনার ভোগান্তি ভুগতেছে। সরকারের কাছে অনুরোধ করছি অতি তাড়াতাড়ি যেন এই ব্রিজটি মেরামত করা হয়। সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি এই প্রশাসনিক কর্মকর্তার। জনসাধারণের চলাফেরার স্বার্থে ব্রিজটি মেরামত করা অতীব জরুরি এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট এই ব্রিজটি অচিরেই নির্মাণ করার জন্য দাবি জানাচ্ছি। এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাই রাব্বি। নজরপুরের যে সেতুটি রয়েছে সেটি অত্যন্ত জরাজীর্ণ। দরপত্রটি অনুমোদনের অপেক্ষায় মন্ত্রণালয় রয়েছে। যদি আমরা অনুমোদন পাই তাহলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে পারি। দ্রুতই যেন সেতুটি পুনর্নির্মাণ করা হয় এমনটাই দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। কামাল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাঙ্গাইর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বংশাই নদের উপর স্বাধীনতার 50 বছরেও নির্মাণ হয়নি একটি সেতু। এতে 15টি গ্রামের লক্ষাধিক মানুষ আছেন চরম দুর্ভোগে। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা। সরাসাক ও গাঙ্গার গ্রামে রয়েছে দুটো সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ধলাপাড়া বাজার, মসজিদ, মাদ্রাসা, কলেজ ও মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী এবং গ্রামের সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়েই বংশাই নদী পার হন। পণ্য পরিবহন সহ উপজেলা সদরে যাতায়াত করতে হয় এই নদী পার হই। ভরা বর্ষায় নদী পার হতে গিয়েই প্রায় ঘটে নৌকাডুবির ঘটনা। 50 বছর ধরে ব্রিজ হন্তাছি খালি মাটির মাফিয়া নিয়ে করে পরীক্ষা করে, আজ পর্যন্ত কোনো ব্রিজের কোনো খবর নাই। ওই দিকে 3 থেকে 4টা গ্রাম আছে, এই দিকে আরো 3 থেকে 4টা গ্রাম আছে। মোট 6 থেকে 7টা গ্রামের লোকজন এই নদীতে পারাপার হয়। তাদের একমাত্র ভরসা হচ্ছে এখানে একটা গুদারা ঘাটে একটা খেয়া, এই খেয়া দিয়েই তারা এই নদীটা পারাপার হয়। আর সেখানে দাঁড়াই থাকতে হয়। অনেক সময় গুদারা থাকে না, অনেক সময় মনে করি গুদারা ওই পাশে থাকে, নানান সময় রাত্রে আসলে পরে যাওয়াই যায় না। সরকার দয়া করে এই ব্রিজটা করে জনগণের উপকার হয়। মানুষের দুর্ভোগ লাঘবের সেতু নির্মাণের আশ্বাস দেন LCEটির নির্বাহী প্রকৌশলী। এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে। উক্ত স্থানে যদি আমরা ব্রিজটা বাস্তবায়নের নিমিত্তে আমরা অনূর্ধ্ব 100 প্রকল্প, অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পে একটা প্রকল্পে আমরা অলরেডি এটা প্রস্তাব দিচ্ছি। আমরা যথারীতি ব্রিজ প্রস্তুতির নিমিত্তে যে অ্যাপ্রাইজাল ফরম্যাট কিংবা অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে ঢাকার সদর দপ্তরে প্রেরণ করছি। এমন আশ্বাস শুধু কথার ফুলছুরি না হয়ে বাস্তবে রূপ নিলে তবেই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে ঘাটাইলে 15 গ্রামের মানুষের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। 1 বছর হতে চললেও জুলাই আন্দোলনের ক্ষত এখনও তাড়িয়ে বেড়াচ্ছে নির্মমতার শিকার পরিবারগুলোকে। তাদেরই একটি শহীদ শাহরিয়ার হোসেন রোকনের পরিবার। শত শত ছররা গুলিতে ঝাঁঝরা ছেলের বুকটি
এখনও তাড়িয়ে বেড়ায় রোকনের বাবা মাকে। সংসারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। চরম কষ্টে দিন পার করলেও তাদের চাওয়া দেশে প্রতিষ্ঠিত হোক মানুষের অধিকার ও ন্যায় বিচার। নাজমুল হোসেন সাইমনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। ন্যায্য দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয় ১ জুলাই থেকেই। কিন্তু দাবি না মেনে কর্তৃত্ববাদী সরকার উল্টো ছাত্র জনতাকে দমাতে বিভিন্ন বাহিনীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের লেলিয়ে দেয়। তারা নির্মম ও নিষ্ঠুরভাবে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে। তাদেরই একজন ২৩ বছরের তরুণ শাহরিয়ার হোসেন রোকন। ১৯ জুলাই অন্যান্য এলাকার মতো মোহাম্মদপুরেও ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী ক্যাডার ও পুলিশ। সে সময় ব্যবসার বকেয়া টাকা আনতে গিয়ে তাদের হাতে জীবন দিতে হয় রোকনকে। এক দুটি নয়, শত শত ছররাগুলি ঝাঁঝরা করে দেয় তার বুক। শুধু তাই নয়, হাসপাতাল থেকে কোনোমতে ছাড়পত্র নিয়ে মরদেহ বাসার সামনে নিলে হেলিকপ্টার থেকে সেখানেও চালানো হয় গুলি। তা যদি কেউ জিজ্ঞাসা করে যে ও কিভাবে মারা গেছে, বলবেন স্বাভাবিকভাবে মারা গেছে। ছেলেকে হারানোর সেই বিভীষিকাময় দিনের স্মৃতি এখনো তাড়া করছে বাবাকে। পুত্র শোকে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। ও আমারে বলতেছে, বাবা বাবা, আমি কই কি হয়েছে? আমি একটু বিরক্তই হয়েছি, রাত ৩টা বাজে। আমি কি হয়েছে? অনেক গোলাগুলি হইতাছে, তুমি তাড়াতাড়ি নিচে নামো, না হলে তোমার বুক ঝাঁঝরা হয়ে যাবে, শরীর ঝাঁঝরা হয়ে যাব। তা আমি ওরে ধমক দেওয়া পাঠাইয়া দিছি। পাঠানোর কয়েক ঘন্টা পরে আমার ছেলে বুক ঝাঁঝরা হয়ে যায়। সন্তানের কথা মনে হলে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় রোকনের মায়ের। মাঝারি তালে হয়ে রয়েছে আর গায়ে গুলি লাগো, গুলি আবার বুঝবুল্লার গায়ে গেছে সকালবেলা। নাতির জন্য এখনো বিলাপ করেন দাদি। পরিবারের কেউই ভুলতে পারছে না তাকে। ও যা কইরা গেছে আমাদের সাথে, সবই তো এখন আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে গেছে। প্রত্যেকটা ক্ষণই ওর কথাটা বেশি মনে পড়ে। শুধু রোকন নয়, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এমন হাজার হাজার মানুষ জীবন দিয়ে গেছেন। পরিবারের চাওয়া যে উদ্দেশ্যে তাদের এই আত্মত্যাগ, তা যেন কখনো হারিয়ে না যায়। এই ছেলের লাশ যখন আমার কাঁধে, তখন আমার মনে হয় যে সারা পৃথিবী মনে হয় আমার কাঁধে। আমার খুব লাগছে, কষ্ট লাগছে যে এই জায়গায় যদি ও না যায়, যদি আমি যেতাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। খুব কাছ থেকে শটগান দিয়ে গুলি করলেও ভাগ্যের জোরে বেঁচে যান শিক্ষার্থী রাইসুল রহমান রাতুল। তবে ২৫০ স্প্লিন্টার পেটে নিয়ে ভুগছেন কিডনির সমস্যায়। ডিবি হারানোর হুমকির কারণে তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা সেবা না পাওয়া আর আর্থিক সংকটের কারণে রাতুলের জীবন প্রদীপ এখন নিভু নিভু। বিস্তারিত এয়ার বাদুলের রিপোর্টে। 19 জুলাই শুক্রবার, ঠিক জুম্মার নামাজের পরের চিত্র। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইসুল রহমান রাতুলকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে কোমরের বেল্ট ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই পুলিশ সদস্য। যেতে না চাইলে রেগে গিয়ে তাকে গুলি করেন একজন। ছররা গুলিতে ঝাঁঝরা হয় তার পেট। সহযোদ্ধারা তাকে রিকশায় তুলে নিয়ে যায় হাসপাতালে। বের হয়ে যাওয়া নারী ভুঁড়ি তখন নিজ হাতে চেপে ধরেছিলেন রাতুল। ওল ওভার অ্যাবডোমে আপনার ২৫০টা, আর ডান পাশে কিডনি তো পুরোটাই ড্যামেজ, আর ভেতরে অসংখ্য নারী ভুঁড়ি আর কি পার্ট পোর্শন কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। তো ওগুলোর জন্য আমি আমার দৈহিক ডেইলি লাইফ লিড করতে পারি না। দেখা গেছে যে দৌড়ঝাঁপ করা যায় না, একটা ফুট স্টেপ বড় করে দিতে পারি না, বা একটা আমি দৌড় দিতে পারি না। সবসময় একটা আশঙ্কা লাগে যে একটা ভেতরে টান লাগলে ছিঁড়ে যাবে। আমার প্রতিনিয়ত আমি ঘুমাতেও পারি না, অসংসনীয় যন্ত্রণা। গুলিতে নষ্ট হয়ে যায় একটি কিডনি, ক্ষতিগ্রস্ত হয় অন্যটিও। ভাগ্যের নির্মম পরিহাস। ছেলের এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়া বাবার চাকরিটাও চলে যায়। হিমশিম খেতে হয় চিকিৎসা চালাতে। আপনারা বাকি চিকিৎসা আপনারা করেন, যত টাকা পয়সা লাগে যেভাবেই হোক, আমি 3 দিন পর পর আপনাদের টাকাগুলো আমি পরিশোধ করে দিব। তা ডাক্তাররা মানতে রাজি না।
আমি 3 দিনের আইসিইউ টাকা পরিশোধ করে দেওয়ার পর তার একটুখানি স্থগিত রয়েছে। ঠিক আছে, আমরা দেখব। এখানেই শেষ নয় নির্মমতার। হাসপাতালে যমদূতের মতো হাজির হয়ে চিকিৎসা দিতে বাধা দেন ডিবি হারুন। চেষ্টা করেন তুলে নিয়ে যেতে। ডিবি হারুন তার 2-3 জন আর কি সহকারী নিয়ে আইসিইউর ভেতরে ঢুকে, তো আমার বোনের সামনে সে বলতেছে ডক্টরকে যে ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, আপনারা কি ট্রিটমেন্ট কেন দিচ্ছেন, আমাদেরকে হ্যান্ড ওভার করেন। প্রায় 250 স্প্রিন্টার শরীরে নিয়ে দুঃসহ যন্ত্রণার জীবন পার করলেও সরকার কিংবা জুলাই ফাউন্ডেশন থেকে মিলছে না প্রত্যাশিত সাহায্য। জুলাই ফাউন্ডেশন আমাদের শুধু ওষুধের টাকাটা আর আমরা যে আইসিইউতে ছিলাম সেই টাকাটার আমরা কাগজপাতি জমা দিচ্ছি, কিন্তু আমরা কাগজপাতি জমা দিচ্ছি 6-7 মাস হয়ে গেছে, কিন্তু আমরা এখন এগুলো পাচ্ছি না। তাই সুচিকিৎসার পাশাপাশি গাইদের কঠোর শাস্তি চায় পরিবারটি। এখন আমি চাই সরকারের কাছে এটাই, আমার ছেলে সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার ছেলের যে সুচিকিৎসা হয়, আমার ছেলে যে কোনো ব্যবস্থা করে দেয় তারা। আর বাদল, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আনসারের ছোড়া রাবার বুলেটের আঘাতে চোখ হারান সাব্বির হোসেন। এরপরও স্বাবলম্বী হতে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের কর্মসংস্থানের দাবি তার এবং তার পরিবার ও এলাকাবাসীর। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সেনাবাহিনীর বড় অফিসার হবার। তবে গেল বছরের 4 আগস্ট হাসিনা পতনের আন্দোলনে অংশ নিয়ে আনসারের ছোড়া রাবার বুলেটের আঘাতে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় সাব্বির হোসেনের। চোখের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে মাঝপথেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে হয় তাকে। 4 বার অপারেশন করেও চোখ বাঁচানো সম্ভব হয়নি তার। স্বপ্ন ছিল যে একটা চাকরি বাকরি নিব বা ওর বাবারে পরিবারের সাপোর্ট দিব, আশাটা পূরণ হইল না। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার এই ছেলের সুচিকিৎসার জন্য এবং ভালো পুনর্বাসনের জন্য সরকারের কাছে আমি জোরালো আবেদন করছি। দিনমজুর বাবার স্বপ্ন পূরণে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন তিনি। গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চান এই জুলাই যোদ্ধা। মাথাটা প্রচন্ড ব্যথা করে এই পাশটা, কারণ এই পাশে যে নার্ভগুলো আছে এগুলো সবগুলোই ছিঁড়ে গেছে, সবগুলোই অকেজু হয়ে গেছে। এই যে তারা যে ক্ষতি করে দিচ্ছে, আমাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, তো এটার কি তারা এমনি এমনি ছাড় পেয়ে যাবে? অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। সাব্বিরের কর্মসংস্থানে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। ও যেন লেখাপড়া করতে পারে, ও যেন একটা ভালো চাকরি পায়, এটাও সরকার যেন সুন্দরভাবে দেখে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধা সাব্বিরের অসহায়ত্ব মেনে নিতে পারছে না তারা। আব্দুল হামিদ, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। হামাসের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইসরায়েলের, বিমান হামলা করে আরও 41 ফিলিস্তিনিকে হত্যা। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল, আজ আবারও শ্রীলঙ্কা বধের মিশন আফিদাদের। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $30 বিলিয়ন পৌঁছেছে। এতে দেশের অর্থনৈতিক সংকট পরিস্থিতি উত্তরণ হয়ে নতুন গতি পাবে বলে আশার কথা জানান অর্থনীতিবিদরা। বলেন, রিজার্ভ বৃদ্ধির ফলে তা দিয়ে সহজেই আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণের সুদ প্রদান কাজে ব্যবহার করা যাবে। এছাড়া পর্যাপ্ত রিজার্ভ থাকলে বৈদেশিক বিনিয়োগ ও দাতা সংস্থাদের আস্থা বাড়বে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। একই সঙ্গে মুদ্রাস্ফীতি কমার আশা প্রকাশ করেন অর্থনীতিবিদরা। রিজার্ভ $40 বিলিয়ন নেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। হামাসের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার হামাসের কাসাম ব্রিগেডস মুখপাত্র আবু উবাইদা এই কথা জানান। তিনি বলেন, গাজায় আটক সব বন্দীকে মুক্তির বিনিময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় ইসরায়েলকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কট্টরপন্থী মন্ত্রীরা প্রস্তাবটি নাকচ করেছেন বলে অভিযোগ তার। কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন উবাইদা।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের আরও ৪১ জন নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত নিহত ৫৮,৬৬৭ জন। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা অঞ্চলে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি শান্ত করতে ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে দেশটি। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই কথা জানান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক ও জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো। ঘোষণায় সুয়েদা অঞ্চলের ড্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিহার করে শান্তিপূর্ণভাবে নতুন সিরিয়া গঠনের আহ্বান জানান রাষ্ট্রদূত ব্যারাক। গতকাল যুদ্ধবিরতি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুজ ও বেদুইন গোষ্ঠী। টানা ৬ দিনের সংঘাতে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে অঞ্চলটিতে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে তাকে নিয়ে ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগ তার। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানায়, 2003 সালে মার্কিন বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইনকে কুরুচিপূর্ণ ছবি সহ একটি শুভেচ্ছা কার্ড পাঠান ডোনাল্ড ট্রাম্প। তবে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে জার্নালের মালিক রুপার্ট মারডক সহ 2 জন প্রতিবেদক এবং তাদের সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। নারী সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আসর জুড়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই জিম ও সুইমিংয়ে নিজেদের রিকভার করার চেষ্টা করছে বাটলারের শিষ্যরা। শিরোপা নিজেদের ঘরে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। জয়ের মিশন নিয়ে আগামীকাল ভোরে নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রবিবার ভোর 5টায়। 20 ম্যাচে 11 জয় 5 ড্রয়ে তালিকার 5-এ অবস্থান করছে মায়ামি। এই ম্যাচে জয় নিয়ে অবস্থান ধরে রাখতে চায় লিওনেল মেসির দল। এদিকে 23 ম্যাচে 9 জয় 6 ড্রয়ে 8-এ অবস্থান করছে নিউ ইয়র্ক রেড বুলস। এই ম্যাচটা নিজেদের করে তালিকায় এগিয়ে যেতে চায় রেড বুলস। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।